শিরোনাম 26শে আষাঢ়। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের একটা নতুন অলৌকিক গল্প বলবো। তোমরা তো জানোই, অনেক সময়ই আমরা এমন অনেক অলৌকিক ঘটনার কথা শুনতে পাই যেগুলো শুনলে ভয়ে আমাদের হাড় হিম হয়ে যায়। আমাদের ছোটবেলায় আমরা যারা মূলত গ্রাম বাংলার দিকে বড় হয়েছি, তারা আমাদের গুরুজনদের থেকে এরকম ভয়ঙ্কর গল্প হয়তো কম বেশি অনেকেই শুনেছি। এখন আজকের যুগে সেই সমস্ত ঘটনাগুলো নিয়ে পর্যালোচনা করতে বসলে হয়তো তাদের মধ্যে বেশ কয়েকটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু আমাদের ছোটবেলায় আমরা এভাবে ভাবতাম না। আমরা সেই সমস্ত গল্পগুলো শুনে একদম ভয়ে কাঁটা হয়ে থাকতাম। বলতে পারো, লোডশেডিংয়ের রাতে এরকম গল্প শুনে ভয় পেতে আমরা যেন একটু বেশিই ভালোবাসতাম। তো এসো বন্ধুরা, আজ তোমাদের এমন একটা গল্প শোনাই যেটা আমি আজ পর্যন্ত ভেবেও কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বের করতে পারিনি। আজ এই বুড়ো বয়সে এসেও সেই গল্প মনে পড়লে আমার বেশ গা ছমছম করে। গল্পটা আমাদের পাশের গ্রাম পলাশপুরের। সব গ্রামে যেমন একটা করে পুরনো ভাঙাচোরা জমিদার বাড়ি থাকে, সেরকমই পলাশপুরেও একটা জমিদার বাড়ি ছিল। তবে আমার এই গল্প পলাশপুরের জমিদার বাড়িকে ঘিরে নয়, বরং ঠিক উল্টোটাই। পলাশপুরের জমিদার বাড়ি ছিল বেশ জাঁকজমকপূর্ণ, মানুষজনে ঠাসা আর খুব সমৃদ্ধশালী। প্রতি বছর সেই জমিদার বাড়িতে দুর্গাপূজা হতো। আর আমাদের গ্রাম পলাশপুর আর তার ওপাশের গ্রাম মাধবগড়ে পূজার 4 দিন কারোর বাড়িতে রান্না হতো না। সকাল বিকেল জমিদার বাড়ি থেকেই খাওয়ানো হতো। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, ওই জমিদার বাড়ি নিয়ে আর যাই থাক, ভূত প্রেতের কোনো গল্প অন্তত নেই। অন্য যা গল্প আছে সে না হয় তোমাদের জন্য একদিন শোনাবো। তবে আজকের এই গল্পটা বলতে গেলে জমিদার বাড়ির প্রসঙ্গ উঠবেই। আর তার কারণ হলো জমিদার বাড়ির ছোট কর্তা, তার নাম সূর্যপ্রতাপ নারায়ণ। আমার ঠাকুরদাদার কাছে শুনেছিলাম এই ছোট কর্তা নাকি জমিদার বাড়ির এই সমস্ত জাঁকজমক একেবারেই পছন্দ করতেন না। তাই তিনি এই সব কিছু পরিত্যাগ করে অনেক ছোটবেলাতেই বাড়ি ছেড়ে চলে যান। তারপর তিনি কোথায় গেছেন, কোথায় আছেন, কিভাবে আছেন, তার অনেক খোঁজ করলেও কেউ তাকে খুঁজে পায়নি। ঠিক যেন হাওয়ায় মিলিয়ে গেছিলেন জমিদার বাড়ির ছোট কর্তা। তবে বছরের একটা নির্দিষ্ট দিনে তিনি ফিরে আসতেন জমিদার বাড়ি, আর সেটা হলো প্রতি বছর আষাঢ় মাসের 26 তারিখ। এখন এই দিনটার কোনো বিশেষত্ব আছে বলে জমিদার বাড়ির কেউ মনে করতে পারত না। তবে বেশ কয়েক বছর খেয়াল করে দেখা গেছিল উনি ঠিক ওই দিনই ফিরে আসেন, আর সেটাও মধ্যরাত্রে। তারপর ভোর হওয়ার আগে উনি বাড়ি থেকে আবার চলে যেতেন। তাই চাক্ষুষ তাকে কেউ না দেখলেও তার ঘরের আসবাবপত্রের পরিবর্তন, এমনকি ওনার সাধের আরাম কেদারাটাও দেখলেই বোঝা যেত যে উনি তাতে এসে বসেছিলেন। যতই সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখা হোক, একটা মানুষ বসলে তার ছাপ একটা থেকেই যায়। আর এক্ষেত্রেও ঠিক সেটাই ঘটত। এদিকে বাড়িতে এত লোকজন, কিন্তু কেউ ঘুণাক্ষরেও খোঁজ পেত না কখন তিনি এলেন বা কখন চলে গেলেন। কিন্তু সেই রাতটায় উনি যে ঘরে এসেছিলেন সেই ছাপ স্পষ্ট দেখতে পাওয়া যেত পরদিন সকালে। ব্যাস, সারা বছর আর কোনো দিন ওনার কোনো হদিশ পাওয়া যেত না। তো আমরা তখন ক্লাস 10-এ পড়ি। আমি আর আমার এক বন্ধু মিলে আমরা ঠিক করি সেই বছর 26শে আষাঢ় আমরা লুকিয়ে লুকিয়ে জমিদার বাড়ি যাব। আর আমাদের সেই কাজে সাহায্য করবে ওই বাড়িরই ছোট ছেলে, আমাদের বন্ধু পল্টু। ওর ভালো নাম জিমুত রঞ্জন।
তবে আমরা ওকে পল্টু বলেই ডাকতাম। তো সেদিন রাতে সবার ঘুমিয়ে পড়ার পরে আমরা 3 জন চুপি চুপি গিয়ে ঢুকলাম জমিদার বাড়ি। পল্টুই দরজা খুলে আমাদের ভিতরে আসতে সুযোগ করে দিল। ছোট কর্তা সূর্যপ্রতাপ বাবুর ঘরটা ছিল বাড়ির একেবারে শেষ প্রান্তে। একটা লম্বা বারান্দা পার করে সেখানে যেতে হয়। বাড়ির সকলে জানতো দিনটা 26শে আষাঢ়, তাই ভিতরে বাড়িতে সবাই জেগে থাকলেও কেউ রাতে এমুখো হতো না ভয়ে। আর এদিকে ছিলাম শুধু আমরা 3 জন। সেই লম্বা বারান্দার পাশে একটা খিলানের আড়ালে লুকিয়ে আমরা বসে রইলাম রাতে ওই ঘরে কি হয় তা জানার জন্য। রাত তখন প্রায় 11:30। আমরা পরিষ্কার শুনতে পেলাম লম্বা বারান্দা বরাবর কে যেন হেঁটে আসছেন। ভারী পায়ের শব্দ পেতে লাগলাম, আর সেটা ধীরে ধীরে আমাদের দিকেই এগিয়ে আসছিল। আর কিছুক্ষণ পর ওনার ঘরের দরজা খোলার শব্দ হলো। আমি উকি দিয়ে দেখলাম ছোট কর্তা বাবুর ঘরের দরজাটা 2 হাত করে খোলা। কেউ যেন ধাক্কা দিয়ে সেটা খুলে ফেলেছে, আর ঘরের ভিতর থেকে হালকা একটা নীল আলো দেখা যাচ্ছে। তবে সেখানে কাউকে দেখতে পেলাম না। তার কিছুক্ষণ পর মনের সাহস নিয়ে আমরা পা টিপে টিপে এগিয়ে গেলাম সেই ঘরটার দিকে। আর ঘরটার দরজায় পৌঁছে আমরা যা দেখি তা আমি কোনো দিন ভুলতে পারবো না। আমরা দেখি একজন দশাশয় চেহারার মানুষ আরাম কেদারার উপর আধশোয়া হয়ে বসে রয়েছেন, আর বাম হাতে গড়গড়া থেকে তামাক টানছেন, আর সোজাসুজি দরজার দিকে তাকিয়ে রয়েছেন। ওনার চোখগুলো আগুনের ভাটার মতো গনগনে লাল, বেশ রাশভারী মানুষ, তবে মুখে যেন কত জন্মের রাগ। ওখানে গিয়ে দাঁড়াতেই আমরা ওনার একেবারে চোখের সামনে পড়ে গেলাম। আর ওভাবে যে কিছু একটা ঘটতে পারে আমার বিন্দু মাত্র ধারণা ছিল না। কিন্তু তখন আর আমাদের পিছিয়ে আসার বা পালিয়ে আসার কোনো সুযোগ ছিল না, তাই আমরাও থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আর ঠিক তখনই উনি আমাদের হাত নেড়ে ওনার কাছে ডাকলেন, বিশেষ করে ওনার বংশের উত্তরসূরি পল্টুকে। আমরা পল্টুকে বারণ করলেও ও কোনো কথা না শুনে এগিয়ে যেতে থাকলো ওনার দিকে। আর একরকম বাধ্য হয়ে আমরাও ওর পিছু পিছু এগিয়ে গেলাম। মনে হচ্ছিল যেন আমরা না চাইলেও কোনো একটা অদৃশ্য শক্তি আমাদের টেনে যাচ্ছে ওনার দিকে। আর আমরা গুটি গুটি ওনার কাছে পৌঁছতেই আমরা দেখতে পেলাম ছোট কর্তা বাবুর চোখ মুখ কেমন যেন বদলে যাচ্ছে। ধীরে ধীরে উনি একটা কঙ্কালে পরিণত হচ্ছেন মানুষ থেকে। ওনার চোখের কোটর তখন সম্পূর্ণরূপে ফাঁকা। ওনার হাত পাগুলো ধীরে ধীরে কতগুলো হাড়ে রূপান্তরিত হয়ে যেতে লাগলো। আর তখনই উনি সেই চেয়ার ছেড়ে উঠে যেই না আমাদের দিকে এগিয়ে আসতে যাবেন, অমনি আমরা দিলাম 1.5 দৌড়। শরীরে যতটুকু শক্তি আছে সবটুকু একত্রিত করে আমরা ছুটতে লাগলাম যেদিকে 2 চোখ যায়। ছুটছি ছুটছি ছুটছি, এইভাবে কতক্ষণ যে আমরা উদ্ভ্রান্তের মতো ছুটেছিলাম তার খেয়াল নেই। তারপর পায়ে কোনো কিছু একটা ভারী জিনিসের আঘাত লেগে আমরা ছিটকে পড়ে যাই। তবে আমার বেশ মনে আছে, পড়ে যাওয়ার পর আমরা আমাদের কানের কাছে শুধু একটাই শব্দ শুনতে পাচ্ছিলাম, তোর বাবা কাকারাই আমাকে সম্পত্তির লোভে খুন করে এই ঘরে মাটির নিচে পুঁতে দিয়েছিল। এই আজকের দিনেই, আজ থেকে ঠিক 30 বছর আগে।
তারপর আমরা কখন যে জ্ঞান হারাই আমাদের খেয়াল নেই। সকাল হলে লোকজনের সেবা শুশ্রূষায় আমাদের জ্ঞান ফেরে, আর আমরা দেখি আমরা জমিদার বাড়ির সামনের মাঠে চিৎপাত হয়ে পড়ে আছি। তবে তখনই আগের রাতের ঘটনা মনে পড়তে আমাদের চোখের সামনে আগের দিনের পুরো ঘটনাটা প্রাঞ্জল হয়ে ভেসে ওঠে। তারপর থেকে কোনো দিন আমরা ওই জমিদার বাড়ির দিকে যাইনি। আর বলতে পারো এই এতগুলো বছর পার হয়ে গেলেও সেদিনের সেই ঘটনা আমরা আজও ভুলতে চেয়েও পারিনি। তাই বন্ধুরা, তোমাদেরকেও বলি, তোমরা যদি কখনো পলাশপুর আসো তবে অবশ্যই ক্যালেন্ডারে যেন তারিখটা দেখে আসবে। আর যদি দেখো দিনটা 26শে আষাঢ়, তবে ভুল করেও জমিদার বাড়ির দিকে যেও না কিন্তু। অন্যদিন এলে কোনো ক্ষতি নেই, মনে রেখো এমনিতে কিন্তু জমিদার বাড়িতে কোনো ভূত নেই, শুধু বছরের ওই একটি দিন ছাড়া।